আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইটালির লিভর্নো সমুদ্র বন্দর থেকে 9 জন বাংলাদেশিকে একটা মাছ ধরার ট্রলার থেকে, আমাদের দেশের ভাষায় ট্রলার বাট শিপ থেকে উদ্ধার করা হয় এবং সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম। সেটা খুবই স্বাভাবিক ঘটনা। ইটালিতে প্রায় প্রতিদিনই বিভিন্ন দ্বীপে বিভিন্ন বাংলাদেশিরা বিভিন্ন বন্দরে অবতরণ করে, সমুদ্রপথে আসে, এটা খুবই স্বাভাবিক ঘটনা। বাট আজকে যেহেতু সেই জায়গায় আমি উপস্থিত ছিলাম এবং আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে, আমার কাছে মনে হয় যে এই অভিজ্ঞতাগুলো যদি আপনাদের সাথে শেয়ার করি তাহলে অনেক উপকৃত হবেন এবং অনেক মানুষের জীবন হুমকি থেকে বেঁচে যাবে। অভিজ্ঞতাটা হইল, আমি একজন অনুবাদক হিসেবে দীর্ঘদিন যাবৎ কাজ করি, বাট সরাসরি সমুদ্র থেকে নামার পরেই তাদের অনুবাদের কাজ করার অভিজ্ঞতাটা আজকে আমার প্রথম। তো 9 জন বাংলাদেশি আসছেন, আরও আরও বিভিন্ন দেশ থেকে বিভিন্ন লোকজন লিবিয়া থেকে আসছে। মূলত তারা লিবিয়ার থেকে ছোট ট্রলারে করে, বোটে করে তারা রওনা দেয় ইটালির উদ্দেশ্যে এবং জার্মানির একটা মাছ ধরার বড় জাহাজ বলা যেতে পারে, বেশ কয়েকতলা, যেগুলো আপনারা হয়তো বা টিভিতে দেখেন অনেক সময়, বড় বড় মানে শিপের মতো, যেগুলো দিয়ে কাঁকড়া ধরে, ওই জাতীয় বড় ইউরোপিয়ান মাছ ধরার শিপ। সেই জার্মানির শিপটা তাদেরকে উদ্ধার করে এবং তারা 5 দিন সেই শিপে ছিল। এরপরে ইটালির একটা বন্দরে তাদেরকে নামানো হয় এবং আমরা আমাদের সাথে রেড ক্রস ছিল, যেটাকে ইটালিয়ান ভাষায় বলে ক্রোশা রস্সা ইতালিয়ানা। ওরা এবং আমরা আরও বেশ কয়েকটা সংস্থার লোকজন মিলে আমরা ওদেরকে উদ্ধার করি। তো সমস্যা যেটা হয়েছে সেটা হইল, যখন তাদেরকে জিজ্ঞেস করা হলো যে তোমাদের কাছে কোনো ডকুমেন্ট আছে কিনা, পাসপোর্ট বা পাসপোর্টের ছবি, সবাই বললো যে না, কিছুই নাই, অর্থাৎ সেগুলো তারা ফেলে দিছে। যাই হোক, এটা অ্যাজ ইউজুয়াল সবাই এটা করে। তারপর তাদেরকে যখন জিজ্ঞেস করা হইলো যে জন্ম তারিখ কি, অনেকেই জন্ম তারিখ বলতে পারে না। তার মানে হলো ফেক জন্ম তারিখ, মানে পাসপোর্টে নকল জন্ম তারিখ তারা দিছে। এটা বাংলাদেশিদের ক্ষেত্রে, আপনি যদি ধরেন যারা বিদেশে আসছে বা বাংলাদেশে যাদের জন্ম, কারোর জন্ম তারিখই মানে আরও 20-25 বছর আগের বা 30 বছর আগের কথা যদি বলি, কারোর জন্ম তারিখই ঠিকঠাক কেউ মনে নেয়, এরকম অবস্থা। তো সেই জায়গায় জন্ম তারিখ ভুল হইতে পারে, বাট আপনি যেটা পাসপোর্টে লিখছেন সেটা তো আপনাকে বলতে হবে। তো যখন এইটুকু মনে রাখতে পারে না, তখন কিন্তু পরবর্তীতে এই জন্ম তারিখ নিয়ে অনেক দৌড়াদৌড়ি করতে হয় এবং এইটার কারণে কিন্তু ডকুমেন্ট পাইতে বা ইটালিয়ান, যেটাকে আমরা সহজে গ্রিন কার্ড বলি, সেটা পাইতে কিন্তু অনেক ঝামেলা পোহাইতে হয়। ইটালিয়ানে বলে ব্যুরোক্রাসিয়া, ওইটা পোহাইতে হয়, আমলাতান্ত্রিক জটিলতা পোহাইতে হয়, ফলে অনেক দেরি হয়ে যায় এবং ডকুমেন্ট পাওয়ার ক্ষেত্রে অনেক সমস্যা তৈরি হয়। আবার অনেকে দেখতেছি যে সে আদুলত, মানে সে একজন অ্যাডাল্ট, তার বয়স 18-র বেশি, বাট সে নিজেকে বলতেছে আমি বাম্বিনো, মানে আমি ছোট বাচ্চা। তো এইটা বলে সে কাগজের অ্যাপ্লাই করতেছে, কিন্তু তার তো পাসপোর্টের ফিঙ্গার আছে, সেটা কিন্তু সে ওই নামে যখন তাকে সার্চ করা হবে তখন কিন্তু সে ধরা পড়ে যাবে। সো এই ধরনের বিভিন্ন রকম অযাচিত জিনিসপত্র করে কিন্তু মানুষ নিজের ক্ষতি নিজে করে। আরেকটা বিষয় হলো, আমি যেটা দেখছি যে ইটালিতে অনেক মানুষেরই কাগজ হয় না। এর বড় কারণ হইল সে কোন প্রসেসে অগ্রসর হবে, অর্থাৎ সে ইটালিতে অবৈধভাবে আসছে, আসার পরে কি কি কারণে সে নেগেটিভ হইতে পারে। তার যখন ইন্টারভিউ হয়, যেটাকে এখানে কমিশন বলে, কমিশনে নেগেটিভ আসে কি কি কারণে, এই জিনিসগুলোর ব্যাপারে কিন্তু কারোরই, যারা ইটালিতে দীর্ঘদিন যাবৎ থাকতেছেন আর যাদের আত্মীয় স্বজনরা আসে, তারাও কিন্তু তাদেরকে সঠিক কোনো পরামর্শ দিতে পারে না। এবং ইটালিয়ান উকিলদের পিছনেও যে এই সমস্ত আমাদের বাংলাদেশি ভাইরা দৌড়াদৌড়ি করে, তাদেরও উকিলের পিছনে অনেক টাকা খরচ করে। এখানে একটা ভাষাগত কিন্তু একটা একটা ব্যারিয়ার থাকে, যার কারণে এই যে আইনি ব্যাপারগুলো, এগুলোতে বাংলাদেশিদের কোনো স্বচ্ছ ধারণা নাই, যার ফলে কিন্তু বাংলাদেশিরা পিছায়া পড়তেছে। তো আমি মনে করি যে, যেহেতু আমি এই সমস্ত বিষয়ে কাজ করি, আমি আমার যতটুকু অভিজ্ঞতা আছে সেটা যদি আমি শেয়ার করি তাহলে এটা অনেকের উপকার হইতে পারে। মূলত সেই জন্যই শেয়ার করা। কথা হচ্ছে যে
যারাই অবৈধভাবে আসেন, আমি তো কাউকে ইউরোপে আসতে বলি না। আমার ফর্মুলা হইল সবাইকে বলি বাংলাদেশে কোনো একটা কাজ শিখেন। শায়েখ আহমদুল্লাহ সাহেব কাজ শিখাইতেছে, উনি যা কাজ শেখান এগুলোর কোনো একটা কাজ শিখলে আপনি বাংলাদেশে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। তারপরেও যদি আপনি হচ্ছে যে ইউরোপে আসতে চান, অনেক কিছু এই সমস্ত বিষয়গুলো জেনে তারপর আপনার আসা উচিত। আর আমি যে এখন ভিডিও করতেছি, আমি ভিডিও করতাম না, আমি খুবই ক্লান্ত। আজকে সকালে আমি 5:30টায় ঘুম থেকে উঠছি, 5:15টায় ফজরের নামাজের পর থেকে আমি আর ঘুমাই নাই। এখন বাজতেছে রাত 1টা। আমি আগামীকাল সকাল 8টার পরে ঘুমাবো, প্রায় 26 ঘন্টার একটা শিফট শেষ করার পরে আমি ঘুমাবো। তো এই ধরনের কাজ করার আসলে আমার কখনো অভিজ্ঞতা নাই, যে টানা একদিনের বেশি 24 ঘন্টার বেশি নির্ঘুম থাকা। আমি খুব আরামপ্রিয় একজন মানুষ, বাট যে কোনোভাবে আজকে আমার এই রকম কাজটা হয়ে গেছে। আমার অর্থাৎ এক্সট্রা একটা কাজ আমি করছি অনেক দূরে, প্রায় 400 কিলোমিটার ড্রাইভ করে, 200 কিলো যাইতে 200 কিলো আসতে, 400 কিলোমিটার ড্রাইভ করা এবং তারপরে 10 ঘন্টার কাজ করা। তো সব কিছু মিলে আমি খুব টায়ার্ড, বাট কথা বলার মতো কন্ডিশন নাই। কিন্তু এই কথাগুলো যদি আমি এখন না বলি, আমার ভিতরে যে ভাব জাগ্রত হয়েছে এই সমস্ত ভাইদেরকে দেখে, সেটা এখন না বললে পরে আর বলা হবে না। তো কথা হচ্ছে যে এই বিষয়গুলো যারা নতুন আসেন তাদের এই বিষয়গুলো বাংলাদেশ থেকেই কিছুটা জ্ঞান নিয়ে আসা দরকার। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। এই জুন 2026-এর পর থেকে বাংলাদেশ থেকে যারা আসবেন, বিশেষ করে নদীপথে অবৈধভাবে, তাদের কাগজ পাওয়া বা তাদের ইতালিতে বৈধ হওয়া সহজ হবে না, এই মর্মে নতুন আইন পাশ হয়েছে। আমাদের এখানকার যিনি উকিল অ্যাসিস্ট্যান্সা লিগালে, ওনার সাথে আমার কথা বলার সুযোগ হয়েছে, বা এছাড়াও আমি আরও বিভিন্ন পর্যায়ে ইটালির আইন বিশেষজ্ঞদের সাথে কথা বলেছি। তাদের মত হইল যে বাংলাদেশ ইউরোপিয়ান ইউনিয়নের কাছে বাংলাদেশ কোনো অশান্ত দেশ না, অনিরাপদ দেশ না। মানে বাংলাদেশ এরকম দেশ না যেখানকার কোনো শৃঙ্খলা নাই, যেখানে কোনো কিছু ঠিকঠাক নাই, এমন কোনো দেশ না। একটা নিরাপদ দেশ হিসেবে স্বীকৃতি পাইছে। যার কারণে যারা হচ্ছে সিরিয়া বা বিভিন্ন দেশ থেকে এসে অ্যাজাইলাম চায়, যে আমি এখানে আশ্রয় চাই, তারা যতটা সহজে পাবে বাংলাদেশের মানুষ ততটা সহজে পাবে না। কারণ ইটালির সরকারও জেনে গেছে যে বাংলাদেশিরা অনেক টাকা খরচ করে, 20 লাখ 25 লাখ টাকা খরচ করে তারা এখানে আসে। তাদের কাছে অনেক টাকা আছে, সো তারা গরিব না, তারা অসহায় না, এই বিষয়গুলো তাদের কাছে স্পষ্ট। আবার আমি আজকে যে ইন্টারভিউ করলাম বেশ কয়েকজন বাংলাদেশিদের, কয়েকজন পাকিস্তানি যারা আসছে আজকে, তাদের সবার গল্প একই। সবার গল্প কি? যে আমার চাচা আমার উপরে হামলা করছে, তার সাথে আমার জমি জমার দরবার আছে, একই গল্প সবাই বলে। যার কারণে তা ইটালির যারা মানে কোর্ট কাছারিতে যারা আছেন, যারা ডকুমেন্ট দেন, তাদের এই বিষয়গুলো যারা দেখেন, ভেরিফিকেশন করেন, তাদের জানা হয়ে গেছে যে এরা মিথ্যা বলে এবং এরা আসলে এদের দেশে এদের তেমন কোনো সমস্যা নাই। এরা ইউরোপে আসার খুবই আগ্রহ এদের, এই জন্য এরা আসে মূলত। তো যার কারণে আমি এখন পরামর্শ দিব যে এই মুহূর্তে ইটালিতে না এসে ইউরোপের অন্যান্য যে সমস্ত দেশ আপনাকে সহজে ভিসা দেয়, যেমন ছোটোখাটো দেশ আছে, স্লোভেনিয়া আছে, তারপরে আপনার হচ্ছে যে ক্রোয়েশিয়া, আরও যে সমস্ত একটু একটু ছোট অর্থনীতির দেশ, এই দেশগুলোতে যাইতে পারেন। সেখানে যে আপনি 10 বছর থাকতে পারেন, তারপরে আপনি ইউরোপিয়ান নাগরিক হলে পৃথিবীর যে কোনো দেশে আপনি যেতে পারবেন। আর 10 বছর সময় আমি মনে করি না যে খুব বেশি সময়। এই 10 বছরে আপনি দেশে যাইতে পারবেন, আসতে পারবেন, সব কিছু করতে পারবেন। সো এইটা আমার পরামর্শ। বাট তারপরেও যারা আসবেন, তারা আসলে কিভাবে আপনার গল্পটা সাজাবেন, সেই বিষয়গুলোতে আগে থেকেই স্টাডি করে তারপরে আসবেন। আগে থেকেই যারা এই দেশে আছে তাদের থেকে জেনে তারপর আপনি গল্পটা সাজাবেন। এই আপনার প্রথম আজকে আমরা যে ইন্টারভিউটা করলাম, যারা একটা মাছ ধরার নৌকা থেকে যারা নামলেন, আপনার প্রথম যে গল্পটা আপনি আজকে বলছেন, এই গল্পই কিন্তু আপনি পরবর্তীতে বলবেন। সো আজকে একটা গল্প বললেন, পরবর্তী ইন্টারভিউতে যদি আরেকটা গল্প বলেন, তখন কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন, এবং আপনার কথায় যদি বেমিল হয় তাহলে কিন্তু আপনার নেগেটিভ হইতে পারে, এবং হইতে পারে যে আপনার 10 বছরও কাগজ হবে না।
সো এই বিষয়গুলোতে আমি মনে করি যে সতর্ক হওয়া দরকার, কারণ আপনার একটা ছোট্ট ভুলের কারণেই কিন্তু আপনার জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যেতে পারে। সময় কোনো কিছু দিয়েই আসলে মানুষের হায়াত, মানুষের যৌবন, এটা আসলে টাকার বিনিময়ে কোনোভাবেই এটা মানে এটাকে পাওয়া যায় না। সো এই বিষয়গুলোতে আমি আশা করব আপনারা সতর্ক থাকবেন। আর ভিডিও কেমন লাগলো জানাবেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবেন, আর ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।